সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমাদের সাথে যিনি স্টুডিওতে আমাদের সাথে আছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার নেই, কিন্তু যে ঘটনাটি আজকে আমরা শুনবো সেটি একদম নতুন। আজ থেকে 16 বছর আগের একটি ঘটনা, এমন একজন মানুষের যিনি লড়াইটা একা করেছেন। যে সহিংসতার বিরুদ্ধে, যে উন্মাদনার বিরুদ্ধে, যার যে যুদ্ধটা আমরা করছি, এরকম একটা যুদ্ধ তিনি একা করেছেন। যুদ্ধটা যে ওখানে ছিল এটাই কেউ জানতো না। আজ 16 বছর পর এই নিভৃতচারী মানুষটি এই কথাটি বলবেন। আমরা তার কথা শুনবো। লাইভে আমরা দর্শকদের যুক্ত করব, তবে যদি সম্ভব হয় দর্শকদের এই মাহমুদ ভাই পুরো ঘটনাটি বলবেন। এর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় যদি থাকে, আপনারা যদি মন্তব্যে আপনার প্রশ্নটা লেখেন, আমরা চেষ্টা করব মন্তব্যের ঘরেই আপনাকে উত্তরটা দিতে। আমরা চাচ্ছি না, কারণ আমাদের অনুষ্ঠানটির সময়কাল 1 ঘন্টার বেশি আমরা করতে চাই না। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আরেকটু কথা আমাদের লাইভের বাইরে একটু বলে রাখি, সারা দেশব্যাপী একটা বিক্ষোভ চলছে। আমাদের মোশতাক ভাই মারা গেছেন। মাহমুদ ভাই, আপনি নিশ্চয়ই ঘটনাটি জানেন। এটা আমাদের জন্য একটা দুঃখের ঘটনা। আমরা যে প্রগতিশীলতার সংগ্রাম করছি, যে বাক স্বাধীনতার কথা বলছি, রাষ্ট্রটিতে আসলে সেটি আছে কিনা এটা সবাই দেখছে, এটা নিয়ে সবাই কথা বলছে, মন্তব্য করছে। আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আছি। যাই হোক, আমাদের প্রতিবাদ চলছে এবং সেই প্রতিবাদ চলবে। আমরা লাইভের বিষয়বস্তুতে ফিরে আসি। আমাদের আজকে লাইভের বিষয় এক অজানা ইতিহাস, কানাডায় শরিয়া আদালতের জন্ম মৃত্যু। প্রশ্নটা শুনে আপনার একটু খটকা লাগতে পারে। কানাডায় শরিয়া আইন কবে হয়েছিল, কিভাবে হয়েছিল, কারা করলো, তার জন্ম হলো আবার মৃত্যু হলো, কেউ জানে না। এই অজানা ইতিহাস একজন নায়ক, যিনি একা লড়াই করেছেন তার জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যুর পরোয়া না করে। সেই মানুষটির কাছে তারই সেই একা লড়াই করে যাওয়ার সংগ্রামের কথা শুনবো। হাসান মাহমুদ ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনাদের এই প্রতিবাদ বাক স্বাধীনতার জন্য চলতে থাকুক। এটা বাক স্বাধীনতা সভ্যতার অন্যতম স্তম্ভ। আর একটু আপনাকে সংশোধনী করি, লড়াইটা আমি একা করিনি। একা কোনো লড়াই হয় না, আমাদের টিম ওয়ার্ক ছিল এবং তাদের সবারই আমি নাম বলবো। আমি একটা সেক্টর কভার করেছি, এক একজন এক একটা সেক্টর কভার করেছে। তো আমি কি এখন শুরু করব? হ্যালো। জি মাহমুদ ভাই, জি আপনি শুরু করেন। আচ্ছা, সর্বপ্রথম আমি আমার অবস্থানটা একটু পরিষ্কার করতে চাই, কারণ অনেকের কাছেই আমার অবস্থানটা ইসলামিক মুসলিম বিশ্বাস, ধর্মবিশ্বাস একটু ধোঁয়াটে। পরিষ্কার করে বলি যে আমি কনসার্ন এবং আমি কাজ করি যে বর্তমান মুহূর্তে ইসলামের ব্যাখ্যা দিয়ে কোন কোন জায়গায় কোনো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা, শুধু সেইটুকুই। তো এই আঙ্গিকগুলো আমরা আইডেন্টিফাই করেছি। হ্যাঁ, যেমন 3 তালাক, তারপরে ইচ্ছে হলেই 4 বিয়ে, বউকে পেটানোর অধিকার। তো আমি এই অংশটুকুতে কাজ করি। ধর্মের বিশ্বাসটা একটু সাইডে রেখে দলিল গবেষণা করি, স্কলাররা কি বলেছেন, বিভিন্ন ব্যাখ্যা আছে, কোন ব্যাখ্যাটা আমাদের জন্য ভালো আমি সেটাই দেখানোর চেষ্টা করি। এর বাইরে আমি বিশেষ কিছু জানি না। যা হোক, হ্যাঁ, ক্যানেডিয়ান শারিয়া কোর্ট সরকারি আইনে অ্যালাউ করেছিল 1991-এ, যখন আমাদের অন্টারিও প্রদেশের অ্যাটর্নি জেনারেল ম্যারিয়ন বয়েড সরকারকে বলেছিলেন যে আমাদের এত কেস হয়ে গেছে যে আমরা তাল সামলাতে পারছি না, তোমরা একটা আইন পাশ করো যে কোন ধর্মের যদি ধর্মীয় আইন থাকে সেটা দিয়ে তারা শুধু পারিবারিক আর ব্যবসা মামলাগুলো ওরাই মিটিয়ে নিক, এই খুন জখম চুরি ডাকাতি এগুলো আমরা করব। তখন 1991-এ অন্টারিও প্রদেশের সরকার এই আইনটা পাশ করে এবং সাথে সাথে দারুল কাদা, দার মানে হচ্ছে বাড়ি, কাদা মানে হচ্ছে ন্যায় বিচার, এটা নিয়ে টরন্টো শহরে শারিয়া কোর্ট স্থাপন করা হয় কিপলিং অ্যাভিনিউ এবং রেক্সডেল বুলেভার্ডের সাউথ ওয়েস্ট কর্নারে। তো এটা আমরা কেউ জানতাম না। আরেকটা কথা বলে রাখা ভালো যে কানাডার আসলে অনেক প্রদেশের একটা দেশ, ঠিক ভারত যেমন, আমেরিকা যেমন, এবং সব প্রদেশের কিছু ব্যাপারে স্বাধীনতা থাকে নিজেদের আইন পাশ করা, সেটা অন্য প্রদেশের
ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, ফেডারেলেও নয়। তো আমরা জানতাম না, আমরা জানলাম 2003 সালে এসে, যখন অটোয়ার একটা খবরের কাগজ এটা প্রকাশ করলো যে শারিয়া কোর্ট সরকারের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছে। অ্যাপ্লিকেশনটা হলো যে 1991 এর ওই আইনটায় দুটো স্তর ছিল। একটা হচ্ছে মেডিয়েশন, মানে মধ্যস্থতা করা, আরেকটা হলো আরবিট্রেশন, মানে সেখানে একবার বাধ্যতামূলক হবে, শারিয়া কোর্টের রায় বাধ্যতামূলক হবে। তো এতদিন ওরা মধ্যস্থতা স্ট্যাটাসে ছিল, মেডিয়েশন, ওরা আরবিট্রেশনের স্ট্যাটাস চায়। কেন চায়? তখন আমি ওই শারিয়া কোর্টের একটা ব্রশিওর আছে, সেটা আমি জোগাড় করি, এটা সেই ব্রশিওর। এটা নিয়ে আমরা পরে অনেক আলোচনাই করব। এটাতে 33 পৃষ্ঠায় লেখা আছে যে আরবিট্রেশন স্ট্যাটাস পেলে, আমি কোট করছি, উই উইল বি এবল টু এনফোর্স দোজ আরবিট্রেশন ডিসিশনস উইথ দ্য হেল্প অফ অন্টারিও ক্যানাডিয়ান জাস্টিস সিস্টেম। তার মানে ওনাদের রায়টা কেউ যদি না মানে, তখন কানাডার আইন দিয়ে তার উপরে বাধ্যতামূলকভাবে এটা প্রয়োগ করা হবে। তো তখন আমি একা একা রিসার্চ করেছি, অনেকদিন থেকে, কোনো সংগঠন ছিল না। তো এটাতে ওনারা 16 পৃষ্ঠায় লিখেছেন যে ক্যানাডিয়ান মুসলিমদের প্রয়োজন মেটাবার উদ্দেশ্যে আমরা একটি কম্প্রিহেন্সিভ ক্যাম্পেইন করিয়াছি, হ্যাঁ, যাহাতে উন্মুক্ত সংলাপ, ওপেন ডিসকাশন অন্তর্ভুক্ত। আমরা উই আর ইনভাইটিং মুসলিমস অ্যান্ড নন মুসলিমস টু কন্ট্যাক্ট আস and to express their opinion. তো আমি ইমেল করলাম যে আমি আলোচনা করতে চাই। ওনারা জানালেন যে হ্যাঁ, শিগগিরই জবাব দেবেন। কোনো জবাব নেই। আমি বারবার আমি করেছি, এবং আমার জানা আরো কয়েকজন করেছে, কিন্তু তারা কোনোদিন আলোচনায় বসেননি। তো এখন আমি কি করব? আমি তো একা মানুষ। তখন আমি যেহেতু শারিয়ার আইন নিয়ে কাজ করি, এবং আমার কাছে শারিয়ার বইও আছে, আমি দেখিয়েছি বই আপনাদের, সেই বইগুলো থেকে আমি একটা পাতার, মানে একটা কাগজের পাতার 2 পৃষ্ঠায় শুধু আইনগুলো কোট করলাম, উপরে একটা ক্যাপশন দিলাম, দিয়ে ক্যানাডিয়ানদেরকে বললাম, দেখো এই হচ্ছে শারিয়া আইন। তো তার মধ্যে বউপিটানি আছে, 3 তালাক আছে, ইচ্ছামতো বিয়ে করা আছে, সব অন্তর্ভুক্ত। এবং অ্যাকচুয়ালি এই পলিগামি, মানে ক্যানাডিয়ান আইনে তো একটাই বউ, কিন্তু আমাদের একজন ইমাম দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ এগুলো করান তার মসজিদ, এবং সেটা উনি টিভিতে এসেই বলেছেন। ওনার দাবি হচ্ছে যে আমি তো ইসলামিক্যালি বিয়ে পড়াই, এটা তো আমি ক্যানাডিয়ান লতে আমি রেজিস্ট্রেশন করাই না, কাজে আমি কোনো আইন তো ভাঙছি না। এন্ড হি ইজ কারেক্ট, উনি কোনো আইন ভাঙছেন না। কিন্তু ওই দ্বিতীয় তৃতীয় বউগুলো, ওরা ক্যানাডিয়ান লতে তো আর ওয়াইফ না। তাহলে স্বামী মারা গেলে, কিছু হলে, সম্পত্তির ডিভিশন আছে, বাচ্চাদের কাস্টাডি আছে, এই বউগুলো কোনো সাপোর্ট পাবে না। যা হোক, তো 2 পৃষ্ঠায় আমি এইরকম যে সমস্ত অবজেকশনেবল ল বলে আমার মনে হয় কোট করে আমি প্রিন্ট করলাম। 1000 প্রিন্ট করে আমি, হোসেন আর হাসমি, আমরা 3 জন বন্ধু 2003 সালের সামারে ক্যানাডিয়ান ডাউনটাউনে হাজার হাজার লোকের হাতে আমরা ওটা ডিস্ট্রিবিউট করলাম। করে বিকেলে বাসায় আসতে আসতেই দেখি যে ইমেইলে আমার প্রতি হুমকি চলে এসছে শারিয়াপন্থীদের তরফ থেকে। আর মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেস নামে একটা সংগঠন আমার সাথে আলোচনা করতে চায়। তো খুঁজে দেখলাম যে মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেস হচ্ছে একটা প্রগতিশীল মুসলিম অর্গানাইজেশন। আপনারা খেয়াল করবেন যে পুরো মুসলিম বিশ্বে কিন্তু রক্ষণশীল আলেম আর প্রগতিশীল আলেম, এই টেনশনটা, মানে এই চিন্তার সংঘাতটা অনেকদিন থেকেই, চিরকালই ছিল আসলে, প্রথমেও ছিল, এখনো আছে। তো এরা প্রগতিশীল। আমি তখন গেলাম, আমি জয়েন করলাম অ্যাজ দ্য ডিরেক্টর অফ শারিয়া ল। তো আন্দোলনে নামলাম আমরা, মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেস, এমসিসি, আর আরেকটা ছোট্ট অর্গানাইজেশন সিসিএমডব্লিউ, ক্যানাডিয়ান কাউন্সিল অফ মুসলিম উইমেন। যেহেতু ওরা মুসলিম উইমেন এবং ক্যানাডিয়ান নাগরিক, ওনাদের এই নামের ওজনটা ছিল খুব।
আরেকটা অর্গানাইজেশন, এটা হচ্ছে ইরানিদের বানানো ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন এগেইনস্ট ক্যানাডিয়ান শরিয়া কোড। এত বড় নাম, তো ওটার লিডার ছিল হোমা আরজুমান, আমি বলবো হোমার দল। তো আমরা এই 3 দল মিলে সেমিনার করলাম, লিখতে থাকলাম ওটার বিরুদ্ধে, যে আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে একটা প্যারালাল জাস্টিস সিস্টেম চলতে পারে না, বিশেষ করে এই আইনগুলো। তো যা হয় হুমকি, সবগুলো মসজিদে আমরা ইহুদির দালাল, আমরা মুনাফেক, আমরা কাফের, ইত্যাদি ইত্যাদি। খবরের কাগজগুলো কাইন্ড অফ ওদেরই সাপোর্টে গেল। বিশেষ করে একটা খবরের কাগজ এর খুব ইনফ্লুয়েন্সিয়াল সাংবাদিক ছিলেন একজন পাকিস্তানি। তো এটা এভাবে চলছিল। ওদের টাকা অনেক বেশি, ওদের সংগঠন অনেক শক্তিশালী, আমরা মাত্র কয়েকজন। আর ওদের আরেকটা স্ট্র্যাটেজি হলো যে উনাদের আরেকটা স্ট্র্যাটেজি হলো যে উনাদের মসজিদে এবং উনাদের কোথাও কোথাও দাওয়াত দেন, ডিনার দেন, এবং সেখানে সরকারের রাজনীতিবিদ, সাংবাদিক, অফিসার এনাদেরকে ওনারা দাওয়াত করে খাওয়ান, এবং পরদিন খবরের কাগজে ছবি ওঠে ওনাদের সাথে, মানে শরিয়াপন্থীদের সাথে আমাদের সরকারের লোকগুলো, মনে হয় যেন সবাই ওনাদের সাপোর্টে আছে। তো এটাতে আমরা একটু কোণঠাসা হয়ে পড়লাম, কিন্তু আমাদের সেমিনার চলতে থাকলো। আমার বিশেষ করে কাজ ছিল, যেহেতু শরিয়ার উপরে আমার গবেষণা ছিল, তো এটা নিয়ে কানাডা টিফ টেলিভিশনে একাধিকবার আমি তখন বিতর্ক করতাম, এখন আমি আর বিতর্ক করি না। মুবিন শেখ নামে একজন মাওলানা আছেন, যিনি সবচেয়ে সোচ্চার। উনি বোধহয় শরিয়া কোর্টের সাথে অর্গানাইজেশনালি জড়িত ছিলেন বলে আমার মনে হয় না। তো ওনার সাথে আমি, এটা ছিল আমার কাজ। আর ছিল পলিটিক্যাল লবিং, সেটা অন্যরা করতো, সাংগঠনিক ওনারা করতো, সেমিনার করতো আমার দল, বিভিন্ন সেক্টরে আমরা আলাদা আলাদা ভাবে কাজ করেছি। তো যা হয় সবসময় দুপক্ষেরই সমর্থক থাকে। তো আমরা খুব দুর্বল ছিলাম। বিশেষ করে ওই পল মার্টিন, আমাদের প্রধানমন্ত্রী, কানাডার ফেডারেল প্রধানমন্ত্রী, যখন দাওয়াত খেয়ে ছবি টবি উঠলো, তখন এই হোমার দলের একটা ভালো নেটওয়ার্ক ছিল ইউরোপিয়ান দেশগুলোতে। সেইখান থেকে বিভিন্ন সংগঠনের চাপ আসতে থাকলো আমাদের সরকারের উপর এই শরিয়া কোড উচ্ছেদ করার জন্য। সরকার বিব্রত বোধ করলো এবং একজন লয়ারকে ভার দিলেন সরকার, যে তুমি তদন্ত করে আমাদেরকে পরামর্শ দাও। এই লয়ার হচ্ছে ম্যারিয়ন বয়েড, যিনি ওই 1991 সালে সরকারকে চিঠি লিখেছিলেন। তো এখন 2003 সালে তিনি আর অ্যাটর্নি জেনারেল নন, কিন্তু উনি একই ব্যক্তি। তো আমরা তো ওটা শুনে যে এটা কি হলো, ওনার কাছেই কেন দায়িত্ব দেওয়া হলো, আরো তো লোক ছিল। যাই হোক, সরকার দায়িত্ব দিয়েছে, কিছু করার ছিল না। উনি একদিন আমাদেরকে ডাকলেন, একদিন শরিয়াপন্থীদের ডাকলেন। আমি গেলাম, ওনাকে বোঝালাম, আমি বইপত্র নিয়ে গেলাম, ওনাকে বোঝালাম, উনি একটা শুনলেন, এবং পরে উনি প্রায় 191 পৃষ্ঠার একটা পরামর্শ সরকারকে দিলেন। সেটা আমাদের বিরুদ্ধে গেল, সেটা শরিয়া কোর্টের পক্ষে গেল। সেখানে আমরা আবার একটা আঘাত পেলাম, এবং তখন আমি পৃথিবীর সবচেয়ে উগ্রপন্থী ইসলামিক সংগঠন থেকে আমি হুমকি পাই, একেবারে সরাসরি হুমকি পাই, একের পর এক। তখন ইমেইল ছিল, ফেসবুক তো ছিল। সেটা নিয়ে আমি আমার এমপির কাছে গেলাম, মানে আমাদের গোয়েন্দা দপ্তরে আমি তার কপি দিলাম। সে অফিসার আমার বাসায় এলো, ডিসকাস করলো। যাই হোক, তো যখন ম্যারিয়ন বয়েড মানে রিপোর্ট দিলেন যে শরিয়া কোড থাকবে, তখন আমরা অন্য একটা স্ট্র্যাটেজি নিলাম। আমরা একটা খবরের কাগজকে বলে এখানে জরিপ চালালাম। জরিপে 94% ক্যানাডিয়ান আমাদের পক্ষে ভোট দিলেন, শরিয়া কোডের বিপক্ষে। তো যে কোনো সরকার, তো জনমতের, এসব দেশে জনমত একটা বিশাল ব্যাপার যে কোনো রাজনীতিকের জন্য, সংসদের জন্য। এই 94% সাপোর্ট হলো আমাদের প্রধান সাপোর্ট। আর একটা কাজ আমরা করলাম, যে এখানকার বুদ্ধিজীবীদেরকে আমরা বিবৃতি দিতে বললাম।
তো সুশীল সমাজ যাকে বলে, এটা বাংলাদেশের সুশীল সমাজের সাথে কম্পেয়ার করলে হবে না। ইনারা যথেষ্ট সম্মানিত এবং বুদ্ধিদীপ্ত, এবং সরকারও তাদেরকে গণনায় ধরে। ওনারা আমাদের পক্ষে দিলেন। তখন সংসদ একদিন আমাদেরকে ডাকলেন, সংসদ একদিন ওদেরকে ডাকলেন। তো আমরা যেদিন গেলাম, আমরা সংসদকে বোঝালাম, এটা খুব ক্রুশিয়াল, এটা একটু মানে বোঝালাম যে মনে হতে পারে এটা অন্টারিও প্রদেশের সমস্যা, আসলে এটা অন্টারিও প্রদেশের সমস্যা নয়, এটা ইভেন কানাডারও সমস্যা নয়, এটা পুরো বিশ্বের একটা গ্লোবাল ইস্যু। কেন? কানাডার অন্যান্য প্রদেশের সারিয়াপন্থীরা, ইউরোপের দেশের সারিয়াপন্থীরা বাজ পাখির মতো তাকিয়ে আছে এই মামলাটার দিকে। এই সারিয়া কোর্ট কিন্তু সমস্ত পশ্চিমা বিশ্বের প্রথম সারিয়া কোর্ট, যেটা দেশের আইন দ্বারা সমর্থিত। এইটা যদি আমাদের সরকার বৈধ করে দেয়, তাহলে প্রত্যেকটা ক্যানাডিয়ান প্রদেশের সারিয়াপন্থীরা তাদের সরকারের উপর চাপ দেবে, ইউরোপের সারিয়াপন্থীরা তাদের সরকারের উপর চাপ দেবে, এবং সবচেয়ে মারাত্মক প্রভাব পড়বে মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত বিশাল মুসলিম বিশ্বে, যেখানে সারিয়াপন্থীদের ক্রমবর্ধমান চাপে আমাদের প্রগতিশীল মুসলিম, আমাদের সেকুলার মুসলিমরা এমনিতেই ক্ষয়িষ্ণু আমাদের দেশেও, সেখানে সারিয়াপন্থীরা এই কানাডা সারিয়া কোর্টের এক্সাম্পল তুলে ধরবে সবার নাকের ডগায়, যে কানাডার মতো দেশ আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছে, তোমরা কি বলতে চাও? এর বিরুদ্ধে আমাদের সিভিল সোসাইটি, আমাদের প্রগতিশীল মুসলিমদের কিছুই বলার থাকতো না। যাই হোক, তো দ্যাট ওয়াজ এ সানডে, 11ই সেপ্টেম্বর 2005 সাল। আমরা 3 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি। 2003, 4, 5, 11ই সেপ্টেম্বর বিকেলে সরকারের ঘোষণা আমি রেডিওতে শুনলাম, ড্রাইভ করছিলাম, আমার বিশ্বাস হচ্ছিল না। পরদিন খবরের কাগজে উঠলো, আমাদের প্রধানমন্ত্রী বলছেন, দেখতে পাচ্ছেন কিনা, নো শারিয়া ল, ম্যাকগুইনটি, আমাদের প্রধানমন্ত্রী। এটা কত সালের কত তারিখের পত্রিকা? এটা হচ্ছে সেপ্টেম্বর 12, 2005, 2005 সালের 12ই সেপ্টেম্বর। উনি ঘোষণাটা দিয়েছিলেন তার আগের দিন বিকেলে, 11ই সেপ্টেম্বর বিকেলে। এটা হচ্ছে টরন্টো স্টার, এটা হচ্ছে ন্যাশনাল পোস্ট, অন্টারিও রিজেক্টস শারিয়া ল। অন্টারিও রিজেক্ট, হ্যাঁ, অন্টারিও রিজেক্ট। এইটা হচ্ছে টরন্টো সান, ফেইথ কোর্টস হ্যাড টু গো, ফেইথ কোর্টস হ্যাড টু গো। তার মানে সবগুলো নিউজ পেপার ফলাও করে এটা ছাপলো। অবশ্যই, বিকজ এটা একটা সেন্সেশনাল নিউজ, এটা একটা বিশাল নিউজ। হ্যাঁ, তো আমার মনে আছে এই 2003, 4, 5 সাল, আমি একা নই, আমাদের পুরো টিম, আমরা ঠিক মতো রেস্ট নিতে পারিনি। আমার মনে আছে এইটা শোনার পরে তখন আমি 11 ঘন্টা ঘুমিয়েছিলাম। আমি এত ফিজিক্যালি যে এত টায়ার্ড ছিলাম আমি নিজেও বুঝিনি। একটা যুদ্ধ শেষ হয়ে গেছে আপনার। হ্যাঁ, আমি অত্যন্ত তৃপ্ত। মানুষের গলাগলি বা গালাগালি কোনোটাই এখন আমাকে আর ম্যাটার করে না। আমি 16ই ডিসেম্বর 1971 দেখেছি, সেটা ছিল আমার একটা তৃপ্তির দিন। পুরো জাতি আমরা যুদ্ধ করে জিতেছি, এখানে এটাও আমার একটা তৃপ্তির দিন। এখন সমস্যা হচ্ছে যে যারা শারিয়া সমর্থন করেন তারা আইনগুলো পড়েননি। শুধু আইনগুলো যদি পড়তেন। এখন আমি এইটাতে আসি, যে এইটাতে কি কি আছে। দেখেন, মানুষ মানুষকে ঠকায়, এটা জানি, রাজনীতিবিদরা ঠকায়, দোকানে ঠকায়, ব্যবসায়ীরা ঠকায়, কিন্তু ধর্মগুরুরা যদি আমাদেরকে সত্যি কথাটা না বলেন, তাহলে আমরা যাব কোথায়? আমাদের শেষ আশ্রয় হচ্ছে ধর্মগুরু আর আদালত। এই দুটো যদি আমাদেরকে রক্ষা না করে আমরা যাব কোথায়? দেখেন, এখানে ওনাদের পক্ষে, শারিয়া কোর্টের পক্ষে সাংঘাতিক সোচ্চার ছিল একটা সংগঠন, সেটা হচ্ছে ক্যানাডিয়ান মুসলিম লয়ার্স অ্যাসোসিয়েশন, মুসলিম আইনবিদেরা। কেননা এখানে তারাই মামলা পরিচালনা করতে পারবেন, নন মুসলিম ক্যানাডিয়ানরা তো শারিয়া ল জানে না। এখানে প্রথমেই দেখেন সূরা নিসার কথা বলা হচ্ছে, দাঁড়িপাল্লা একদিকে, এই যে আল কুরআন চ্যাপ্টার 4 ভার্স 35, ম্যানস ফ্যামিলি
উইমেন্স ফ্যামিলি। এখন ভার্স 35-এ কি আছে? ওনারা ওইখান থেকে বৈধতা টানছেন। এই যে কোরআন, হ্যাঁ, কোরআন থেকে আমি সূরা নিসা আয়াত 35 পড়ছি। যদি স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল হয়, সেটা মানে বিরোধ হয়, সেটা সম্বন্ধে বলছে, যদি তাদের মধ্যে সম্পর্ক ছেদ হওয়ার মতো পরিস্থিতির আশঙ্কা করো, সংসার ভেঙে যাচ্ছে, তাহলে কি? তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে, মামা, চাচা, খালু। এটা তো স্বাভাবিক কথা। কিন্তু এই কোর্টে মামলা তো লড়বে লয়াররা। লয়াররা কি স্বামীর পরিবারের অংশ নাকি স্ত্রীর পরিবারের অংশ? নট এট অল। এটা কোরআনের ওই আয়াত লঙ্ঘন হলো। পয়েন্ট নাম্বার 2, এই লয়াররা টাকা নেবে। আমাদের মামা, চাচা, খালা, খালুরা সালিশ করে কি টাকা নেয়? নেভার, নেভার। আরেকটা লঙ্ঘন হলো যে প্রাথমিকভাবে যখন ওনাদেরকে প্রতিষ্ঠা করার দেয়, তখন আমাদের ক্যানাডিয়ান মুসলিমদের আমাদের অধিকার ছিল যে আমরা ইচ্ছা করলে কানাডার কোর্টেও যেতে পারবো, ইচ্ছা করলে ওনাদের কোর্টেও যেতে পারবো। তো এইটাতে 9 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, আপনি যদি সারিয়া কোর্টে না আসেন, যদি ক্যানাডিয়ান কোর্টে যান, তাহলে আপনি দাবি করতে পারেন না যে আপনি মুসলিম। কিরকম একটা ব্ল্যাকমেইলিং, একটা হরেন্ডাস ক্রাইম। এটা পরোক্ষভাবে, আমি ক্যানাডিয়ান কোর্টে গেলে পরোক্ষভাবে এটা ওনারা আমাকে মুরতাদ ঘোষণা করলেন, এবং যে কোনো ধর্মান্ধ তখন আমাকে হাটে বাজারে যে কোনো জায়গায় আমাকে খুন করতে উৎসাহিত হবে, তারা একটা বৈধতা পেল। এটা একটা চরম অন্যায় কাজ ওনারা করেছেন। পৃষ্ঠা নাম্বার 15, ওনার একটা সাক্ষাৎকার ছিল। ব্যারিস্টার মুমতাজ আলী ছিলেন এটার সভাপতি, মানে উনি ড্রাইভিং ফোর্স, উনি প্রতিষ্ঠা করেছিলেন। ওনার একটা সাক্ষাৎকারে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, এটা আছে পৃষ্ঠা 15, জিজ্ঞেস করা হয়েছিল যে এই সালিশ মধ্যস্থতা এগুলোর খরচ কে দিবে? তিনি জবাব দিলেন, যেই দুই পক্ষ আসবে সেই ওরা খরচ দিবে। এটা ইসলামের একান্ত বিরোধী। 1400 বছরের খেলাফতে কোনোদিন কোনো কালে সারিয়া কোর্টে কোনো ফিস ছিল না, ওনারা সেই ফিস ওখান থেকে নেবেন। এটা আমাদের ঐতিহ্যের সরাসরি খেলাফ। এমনকি ওই যে মুবিন শেখ, আমি কানাডার টেলিভিশনে যখন বিতর্ক হচ্ছিল, আমি ওনাকে বলেছিলাম যে টাকা নেবে সারিয়া কোর্ট, এটা কি ব্যাপার? উনি সাথে সাথে বলেছিলেন, নো, এটা হতেই পারে না। চিন্তা করেন, উনি কিন্তু সারিয়া পক্ষের লোক, তিনি বলেছিলেন, নো, এটা হতে পারে না, এটা হতে পারে না। এখন পর্যন্ত ওই মুসলিম ক্যানাডিয়ান লয়ার্স অ্যাসোসিয়েশন কেন এত উৎসাহ ছিল? এরপরে পৃষ্ঠা 15-তে আবার ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের মধ্যে তো বিভিন্ন মাযহাব আছে, শিয়া, সুন্নি, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, তো এই ডিফারেন্সটা আপনারা কি করে মেনটেন করবেন? তখন তিনি বলেছেন পৃষ্ঠা 15-তে যে সংশ্লিষ্ট পক্ষ, ভালো করে শোনে, যে মাযহাবের অনুসারী তার সেই মাযহাবের আইনটা অ্যাপ্লাই করা হবে। আমি জানি না ওনারা শারিয়া আইন পড়েছেন কিনা। এক একটা মাযহাব, আমি একটা মাত্র এক্সাম্পল দেব। মনে করেন স্বামী স্ত্রীর, একজন শিয়া একজন সুন্নি। স্বামী তাৎক্ষণিক 3 তালাক দিল, হ্যাঁ, তাৎক্ষণিক 3 তালাক হানাফি আইনে বৈধ, শাফি আইনে বৈধ। আমি আসলে বইগুলো আনিনি, ওই শারিয়া বইগুলো আমি পড়ে শোনাতে পারতাম, কিন্তু শারিয়া আইনের বইও আছে আমার কাছে। শিয়া শারিয়া আইনে 3 তালাক অবৈধ। এক্ষেত্রে কি করবেন ওনারা? এবং তালাকের মতো ব্যাপার তো অহরহ ঘটে। তো আমার এই বইতে শারিয়া আইনের আইনে বিরোধ নামে একটা চ্যাপ্টারই আছে। আমি একের পর এক দেখিয়েছি যে এই মাযহাবের সাথে ওই মাযহাবের আইনে কি কি তফাৎ আছে। এমনকি এমন বিরোধও আছে যে এমন মামলাও আছে যে মামলায় অভিযুক্ত, যদি অভিযোগ প্রমাণ হয়, তাহলে মালিকি আইনে মৃত্যুদণ্ড, হানাফি আইনে বেকসুর খালাস। চিন্তা করতে পারেন, বেকসুর খালাস এবং মৃত্যুদণ্ড।
এক মাঝহাবে আরেক মাঝহাবে, উনারা জানেনও না, একই অপরাধে সেম কেস। এটি কিভাবে সম্ভব? উনাদের যথেষ্ট ব্যাখ্যা আছে, দুই পক্ষেরই ব্যাখ্যা আছে। কিরকম সেই ব্যাখ্যা একটু মাসুদ ভাই? আচ্ছা, ওটা হচ্ছে যে যদি কোনো বিধবা কিংবা এমন নারী যার স্বামী বিদেশে থাকে যদি প্রেগন্যান্ট হয়, তাহলে সে যেহেতু বিবাহিত, সে ব্যভিচার করেছে, না হলে তার প্রেগন্যান্ট হতে পারে না, সেই জন্য তার মৃত্যুদণ্ড মালিকি আইনে। হানাফিরা বলে যে না, শুধু প্রেগন্যান্সি ব্যভিচারের প্রমাণ নয়। এই হচ্ছে ব্যাখ্যা ওনাদের। যাই হোক, তো ওই ওনাদের বিচারে, শারিয়া কোর্টের বিচারের পদ্ধতি হলো যে প্রথমেই স্বামী আর স্ত্রী তাদেরকে, ওনাদের একটা কন্ট্রাক্ট পেপার আছে থাকে, সেখানে সই করতে হবে যে আমরা এই শারিয়া কোর্টের রায় মেনে নেব। মধ্যস্থতাকারী যদিও আরবিট্রেশন স্ট্যাটাস পায়নি, তবু ওখানে লেখা আছে মানিয়া লইব। তো এটাতে আছে 15 পৃষ্ঠায়। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা, যে ওই সাইনটা করলো, কিন্তু পরে যদি হাজবেন্ড বা ওয়াইফ বলে যে না, আপনাদের রায় আমি মানবো না, তো ক্যানাডিয়ান আইনে তো এটা কোনো অপরাধ না। তখন উনি বললেন, পরে যদি কেউ এই অঙ্গীকার ভঙ্গ করে, তাহলে ব্রিচ অফ কন্ট্রাক্ট করে, তাহলে সে অনেক বড় অপরাধ করলো, যেটা হচ্ছে ব্লাসফেমি। উনি ব্লাসফেমি কথাটাই উল্লেখ করেছেন, মানে ধর্মত্যাগ। আবার মুরতাদ, মানে আমাদের কন্ট্রাক্ট সাইন করার পর কেউ যদি আমাদের রায় না মানে, তাহলে সে মুরতাদ। কি আশ্চর্য! একটা কন্ট্রাক্ট হচ্ছে একটা সংগঠনের সাথে একটা পক্ষের, পার্টির। সেই কন্ট্রাক্ট যদি কোনো পার্টি ভঙ্গ করে, তার জন্য কানাডার আইন আছে, আদালত আছে, জেল জরিমানা আছে। তো এই ব্ল্যাকমেইলিং কেন? আবার দেখাই, 32 পৃষ্ঠায় ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা, আপনাদের আইনে যদি কানাডার আইন সাংঘর্ষিক হয়, তাহলে কি করবেন? উনি বললেন যে আমরা কোনোভাবেই কানাডার কোনো আইন বা বিচার ব্যবস্থা বা আইন কর্তৃত্বকে আমরা লঙ্ঘন করব না। কি আশ্চর্য! কেসের পর কেস আমি দেখাতে পারি যে কি কি শারিয়া আইন কানাডা চার্টারকে লঙ্ঘন করে। কানাডার আইনে দত্তক নেওয়া যাবে, শারিয়া আইনে দত্তক নেওয়া যায় না। তারপরে হাজব্যান্ড যদি, উনি বলছেন যে কোনো মুসলিম, উনার ভাষা, কোনো মুসলিম যদি উইল না করে মারা যায়, তাহলে আমরা ইসলামী আইন অনুযায়ী বন্টন করব। মানে কন্যা পাবে অর্ধেক, পুত্র পাবে কন্যার দ্বিগুণ, যা আমাদের চালু শারিয়া আইন। কিন্তু কানাডিয়ান আইনে ইকুয়াল, একেবারে ইকুয়াল। তো এরকম আমি আরো অনেক অনেক ইয়ে দেখাতে পারি। এটা বিস্তারিত আছে আমার এই বইটাতে, হাউ শারিয়াইজম হাইজ্যাকড ইসলাম। এটার উপর একটা চ্যাপ্টার আছে এই কানাডিয়ান শারিয়া কোর্টের উপরে। তার মধ্যে আমি আরো অনেক ডিটেইলস দেখিয়েছি। তো আপাতত এই আমার বক্তব্য শেষ। এখন আধা ঘন্টা গেল, আমরা হয়তো আর মিনিট 10-15 আলোচনা করব। ওভার টু ইউ। আমি আপনাকে প্রথম শেষ দিয়ে একটা প্রশ্ন করব। আপনি এত বড় একটা বোমা তৈরি করলেন যে শরিয়া কিভাবে ইসলামকে হাইজ্যাক করলো, এইটা নিয়ে আপনি রীতিমতো একটা বই লিখলেন। তারপরও আপনি কানাডার মতো জায়গাতে আছেন। আমি জানি না আপনাকে কি পরিমাণে সিকিউরিটি দেওয়া হয়। এই বইটা তো একটা ভয়ঙ্কর বই। আমি এই বইটা পুরোটা পড়া হয়নি, আমি শুধু আপনার শরিয়াটা পড়েছি। এখন আপনার কাছে আমার প্রথম থেকে একটা প্রশ্ন যাই, সেটা হচ্ছে এই যে শরিয়াটা চালু করলো, যেখানে কানাডার একটা আলাদা আইন আছে, একটা আলাদা নিয়ম আছে, সেটার সাথে শরিয়ার পুরো বিষয়গুলো কন্ট্রাডিক্টরি। প্রত্যেকটা বিষয়, আপনি সেটা জমির মীমাংসা দেন, সম্পদের মীমাংসা, বিবাহের, মানে কানাডায় প্রচলিত পারিবারিক যে বিধান, তার সাথেও এইগুলো কি জেনে শুনি কানাডার মানে সরকার এই শরিয়াটাকে মানে অ্যাপ্লাই করেছিল, নাকি অন টেস্ট, জাস্ট টেস্ট করার জন্য? দেখুন, একটা হাদিসে আছে, বিউটিফুল একটা হাদিস আছে, নবীজির কথা সাহাবীকে বলছে যে তুমি কি তাহার বক্ষ চিরিয়া দেখিয়াছ? হ্যাঁ, তো আমি তো উনাদের বক্ষ চিরিয়া দেখিনি, কাজে উনারা কিভাবে কি করেছেন আমি জানি না। বাট আমার একটা গেস আছে যে উনারা খুব সহজ সরল মনেই এটা করেছেন যে ক্যানাডিয়ান কোর্ট হচ্ছে ওভারলোডেড, যদি একটু মামলাটা সংখ্যা কমানো যায়,
আর ধর্মীয় উৎস থেকে যে মানবাধিকার লঙ্ঘন হতে পারে এটা হয়তো ওনারা চিন্তাও করেননি, যে ধর্ম একটা বিউটিফুল জিনিস, ধর্ম থেকে কল্যাণী উঠে আসার কথা। আমার তাই মনে হয়। এবং আমার মনে হচ্ছে যে এই যে শরিয়ার যে ভয়ঙ্কর একটা রূপ দানবের মতো, এটা ওনাদের দেখানোই হয়নি, মানে এটাকে ঢেকে রাখা হয়েছে, মানে এমনটাও কি হতে পারে? না দেখুন, ঢালাও মন্তব্য করা যাবে না। আমি বই তো জি। আগের অনুষ্ঠানে দেখিয়েছি, সাফি বইতে জি। আইন সংখ্যা ৬,০০০-এর বেশি, হানাফি হ্যাঁ। ল ৬,০০০-এর বেশি। তার হ্যাঁ। বেশিরভাগই ভালো, হ্যাঁ, না আমি বলছি বেশিরভাগই ভালো সেন্স আছে। মেক করে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু মাহমুদ। জি। কিন্তু কিছু আইন আছে যেটা হুম। সংস্কার করা অত্যন্ত দরকার। আমি পৃথিবীর টপ স্কলারের বই গতবার দেখিয়েছিলাম, তিনি পই পই করে বলেছেন যে তোমরা এই সারিয়া আইন সংস্কার না করে প্রয়োগের কথা চিন্তাও করো না, তোমরা একেবারে মানে সর্বনাশ হয়ে যাবে। এত কষান, আই এম কশনিং, আই এম কশনিং। তো সেটা আমরা তো শুনিনি। এই বেশি না, কিছু আইন সংস্কার করতেই হবে। আজকে যদি না করে সময়ের সাথে সাথে করতে হবে। যেমন ধরুন বন্দিনী ধর্ষণের আইন আছে। হ্যাঁ, ওটা ইসলামে এককালে ছিল, মুসলমানরা পালন করেছে, কিন্তু মুসলমানরাই ওটা থেকে বের হয়ে এসছে। তো জিজিয়া কর ছিল, কোরআনেও আছে, হাদিসেও আছে, মুসলিমরা খেলাফত করেছে, ধীরে ধীরে মুসলিমরা ওটা থেকে বের হয়ে এসছে। আপনি জানেন অটোমান খেলাফতে জিজিয়া কর ছিল না, তারা উঠিয়ে দিয়েছিলেন অটোমান খলিফারা শেষের দিকে এসে। এবং এগুলো আসলে উনারা অন্য ধর্মের লোকদেরকে আইন করে অধিকার দিয়েছিলেন যে তোমরা তোমাদের কোর্ট চালাও, ওদের কোর্ট চালানোর অধিকার দিয়েছিলেন। ওটার নামই হচ্ছে মিল্লাত সিস্টেম। মিল্লাত মানে হচ্ছে ধর্মীয় সম্প্রদায়। এই যে অধিকার দেওয়া হচ্ছিল, আমরা প্রগ্রেস করছি। এই যে নারী নেতৃত্ব হারাম ছিল, আমরা সেটা থেকেও বের হয়ে এসেছি। ৩ তালাক অনেক হতো, আজ থেকে ৩০ বছর আগে আমাদের গ্রামে ফতোয়া আদালত হতো না? অনেক হতো, এখন নাই। ৩ তালাক অনেক হতো, এখন প্রায় নাই। তো খেয়াল করছেন, আমরা ধীরে ধীরে কিন্তু এই সারিয়া আইনগুলো এখনো লেখা আছে বইতে, কিন্তু আমরা ওগুলোকে ফ্রোজেন করে দিচ্ছি। আমরা ধীরে ধীরে বের হয়ে আসছি। মাহমুদ ভাই, আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছেন। আমি প্রথমে দুটো প্রশ্ন নেব, কমেন্টস করেছেন সেখান থেকে। রিক্তা মার্টিনেস বলেছে, এতই যদি দ্বন্দ্ব থাকে তাহলে তাহলে কেন এই শরিয়া আইন নিয়ে থাকতে হবে? থাকতে হবে না তো, জি। সংস্কার করলেই জি। হলো। জি। সংস্কার করলেই হলো। হ্যাঁ, আপনার ৬,০০০ আইনের মধ্যে কত মনে করেন ৫০টা আইনের সংস্কার করেন, করতে বাধ্য হবেন। আজকে না পারলেও ৫০ বছর পরে করতে বাধ্য হবেন, উপায় নাই। তার কারণ শোনেন, কারণ হচ্ছে কেতাবের তথ্য কেতাবে প্রিন্ট করা আছে, ওটা বদলায় না। জীবনের সত্য বদলাতে থাকে, এবং জীবনের সত্য হচ্ছে বাস্তব। বাস্তব হচ্ছে সবচেয়ে পরাক্রান্ত শক্তি। উদাহরণ দিই, মুরতাদকে হত্যা করতে হবে, এটা ডিউটোরনি অধ্যায়ে বাইবেলে সুস্পষ্ট লেখা আছে, কিন্তু কই কেউ মানে না। এখনো লেখা আছে কিতাবে। কত খ্রিস্টানিটি ছেড়ে মুসলমান হচ্ছে কিংবা নাস্তিক হচ্ছে, কেউ বদারও করে না। তো কেতাবের তথ্য রয়ে গেছে, জীবনের সত্য পাল্টে গেছে। আমরা তো নবীনতম ধর্ম, আমরা এসছি পরে। আমরা এখন ওই ফেজের ভিতর দিয়ে যাচ্ছি, এবং আলটিমেটলি ৫০-১০০ বছর মধ্যে আমার মনে হয় অনেকটাই ঠিক হয়ে যাবে। কিন্তু এই প্রশ্নটা হয়তো আমি জানি না আমার করা ঠিক হবে কিনা, কিন্তু ইসলাম কি সেই পারমিট করে কারেকশন করাটা কি? দেখুন, পার- জি। হ্যাঁ বলুন। মানে সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টেছে, আপনি ঠিক বলেছেন। আমাদের জীবন ব্যবস্থার সাথে সাথে, সময়ের সাথে সাথে, প্রগতির সাথে সাথে আমাকে পাল্টাতে হবে। যদি না পাল্টায় তাহলে কিছু টিকবে না, এটা আপনি একদম ঠিক বলেছেন। ইতিহাস অন্তত তাই বলে। কিন্তু ইসলাম কি এই পাল্টানো এটাকে জাস্টিফাই করে কিনা, এটা আপনি কিভাবে দেখেন? নাম্বার ওয়ান, যে সবকিছু পাল্টাবে না। মা বাবাকে ভক্তি করো, এটা পাল্টাবে কখনো? মিথ্যা কথা বলো না, চুরি ডাকাতি করো না। কিছু কোর ভ্যালু আছে যার উপর সভ্যতা দাঁড়িয়ে থাকে, ওগুলো থাকবে। হ্যাঁ, যেটা হচ্ছে যে কনটেক্সচুয়াল যে রুলিং গুলো, এটা হলে ওটা হবে, এটা হলে ওটা হবে। এই যে যদি তাহলে তবে, এই যদি তবেটা ডায়নামিক্সটা, সমীকরণটা চলতে থাকবে। যদি দোকান খোলা দেখো তাহলে রুটি কিনো, এখানে যদি দোকান খোলা না থাকে তাহলে রুটি কেনার প্রশ্ন ওঠে না।
তো এর মধ্যে সূক্ষ্ম আছে, সংঘাত আছে, আর যে ইসলাম কি বলে, এই কথাটা আমি আপনাকে আগেও বলেছি যে ইসলাম কি বলে এই প্রশ্নটা এই প্রশ্ন পায়ের নিচে মাটি নাই। তার কারণ ইসলাম কাহাকে বলে এটাই আমরা জানি না, সেই জন্যই আমরা 72 ভাগে বিভক্ত। মুনির কমিশনের কথা আমি আগে বলেছি, 1953-তে পাকিস্তান সরকার দেশের প্রায় ডজন খানেক মাওলানাদের নিয়ে প্রায় 2.5 বছর ঘষাঘষি করেছেন ইসলাম কাহাকে বলে, মুসলিম কাহাকে বলে। উনারা একমত হতে পারেননি। তো যেখানে আমাদের কোনো সেন্ট্রাল কমান্ড নাই, সেই জন্য ওই মেস হবে। সেন্ট্রাল কমান্ড থাকলে 10টা ডিসিশনের মধ্যে হয়তো 3টা ভুল হতো, কিন্তু 7টা তো ঠিক হতো। এবং এই যে এক একজনের এক এক মতামত দেওয়ার অধিকারটা থাকতো না, ওই জন্য একটা সেন্ট্রাল কমান্ড দরকার। ওটা আমাদের নেই, এটাই বাস্তব। এই বাস্তব মেনে নিয়েই চলতে হবে। কাজে ইসলামের দৃষ্টিতে কি যদি জিজ্ঞেস করেন, আপনি 10 জন মাওলানাকে জিজ্ঞেস করলে 5 রকম উত্তর পাবেন। ওভার টু ইউ। জি, আমাদের আরেকজন বন্ধু কমেন্টস করেছেন, উজানি মাঝি। এখন কি কানাডা বুঝতে পেরেছে ধর্মের মধ্যে দিয়ে মানবিক আইন তৈরি হতে পারে না? এটা ওইভাবে আমি বলবো না। ধর্মের ভিতর দিয়েও মানবিক আইন তৈরি হতে পারে। সারিয়া আইনেই আছে যে কোনো দোকানি যেন কাস্টমারকে না ঠকায়। মানবিক আইন যে কোনো সূত্র থেকে আসতে পারে, নাস্তিকের সূত্র থেকে আসতে পারে, আস্তিকের সূত্র থেকে আসতে পারে। শুধু বিবেকটা থাকলে হলো যে হোয়াট ইজ গুড ফর সোসাইটি। হ্যাঁ, এটা যে কোনো উৎস থেকে আসতে পারে। জি, আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ইলিয়াস আহমেদ এবং এমডি জন। আমি প্রথম ইলিয়াস আহমেদের কাছে যাব। ইলিয়াস ভাই, কেমন আছেন আপনি? আজকে আমাদের সাথে আছেন হাসান মাহমুদ ভাই এবং বিষয়বস্তু আপনি আপনাদেরকে জানেন। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি হাসান মাহমুদ সাহেবকে। আমার কয়েকটা প্রশ্ন এবং একটা বিষয় দ্বিমত বলতে পারেন যে হাসান মাহমুদ সাহেব মনে হয় এড়িয়ে যাচ্ছেন। ইসলাম মানে রাষ্ট্রপতি মানে জি, ইলিয়াস ভাই বলেন, না আপনি বলেন। প্রথম প্রশ্ন হলো যে কি এমন ঘটনা ঘটলো বা কি সংখ্যক মামলা হলো যার কারণে কানাডার মতো একটা সুসংগঠিত দেশ বাধ্য হলো শরিয়া আইনের কাছে তাদের কোর্টটাকে মামলা আদালত তাদের কাছে ছেড়ে দিতে, এবং এই কি কি ধরনের এই অপরাধগুলি হতো? আমি জানি না কি মনে করে সরকার ওই আইনটা পাস করেছিলেন, আমি জানি না। তবে একটা ওটা আসলে ওদের কেউই জানে না। তারপর এই যদি আপনি এটাই মনে করেন যে এই শরিয়া আইন যেটা আছে সেটা ইসলামের ভিত্তিতে, আপনি যেভাবে বললেন যে কোরআনের থেকে অন্য কেউ, অন্য পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ এটা মীমাংসা করতে পারবে না, তাহলে বর্তমান বিশ্বে যে সমস্ত মুসলিম দেশে ইসলামী আইনের শরিয়া আইন আছে তারা কি বৈধ কিনা এবং তারা কি ইসলাম সম্মত ব্যবহার করছে কিনা? ওইটা ঠিক আমাদের আজকের টপিকের সাথে রিলেটেড না, বাট স্টিল আইনগুলো এমন যে এইসব আইন দিয়ে কোনো দেশ চলতে পারে না। তো কাজে যে সমস্ত দেশে সারিয়া আইন আছে বলছেন, ওখানে আসলে কিছু সারিয়া আর কিছু সেন্স মেক করে এরকম আইন দিয়েই চলছে। যেমন ধরুন 20 বছর আগে, 20-22 বছর আগে, আমি তো এটা ফলো করি, এটা আমার সাবজেক্ট। লাহোরে একটা ঘটনা ঘটেছিল। লাহোর সারিয়া কোর্টে একটা কেস এসেছিল। স্বামী বলছে যে এই আমার বাচ্চাটা আমার না, এই বাচ্চাটা ওই লোকের, তোমরা ডিএনএ টেস্ট করো, খরচ আমি দিব। তখন বিচারক বলতে বাধ্য হয়েছিলেন যে আমি জানি যে ডিএনএ টেস্ট হচ্ছে একদম কনফার্মেটরি একটা টেস্ট, কিন্তু সারিয়া আইনে শুধু চাক্ষুষ সাক্ষ্য ছাড়া আর সারিয়া আইনের অন্যান্য সাক্ষীর কন্ডিশন আছে, ওটা ছাড়া আমি বাইরে যেতে পারবো না, ডিএনএ টেস্ট আমি অ্যালাউ করতে পারবো না। পারিনি, ওই বাচ্চার কেসে সুরাহা হয়নি। কিন্তু আজকে ওই পাকিস্তানি ডিএনএ টেস্ট অ্যালাউ হয়েছে। ইটস অ্যানাদার ইন্ডিকেশন যে আমরা ধীরে ধীরে প্রগ্রেস করছি। আচ্ছা, তার মানে একটা সময় পর্যন্ত ওই সময় এই শরিয়া লটা আধুনিক বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। যাই হোক, আপনি বলছেন যে আমরা সবাই জানি যে মাযহাব, 4টা মাযহাব ইসলাম সৃষ্টির পর থেকে চলে আসছে, কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে 8টা মাযহাবের স্বীকারোক্তি আছে। এই ব্যাপারে আপনার কি মতামত? কিসের স্বীকারোক্তি? 8টা মাযহাব আছে। 8টা?
হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে আপনার পড়ে শোনাচ্ছি। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যদি ওকে, হানাফি সুন্নি, মালিকি সুন্নি, শাফি সুন্নি, হাম্বলি সুন্নি, জাহেরি সুন্নি, জাফরি শিয়া, ইসলামী ইসমাইলি সহ জাইদি শিয়া, ইবাদি খারিজি, 8টা বলা হয়। ওগুলো হচ্ছে ক্যাটাগরির সাব ক্যাটাগরি। প্রধান ক্যাটাগরি হচ্ছে হানাফি, মালিকি, শাফি আর হাম্বলি। এখানে এভাবে লেখে নাই, যদি উইকিপিডিয়ার তথ্য এটা, আমি ঠিক জানি না আপনি কিভাবে বলতেছেন যে এটা সাব ক্যাটাগরি। এবং ইসলামী যে ফান্ড সংগঠনগুলি এই ইন্দোনেশিয়ায় জমায়েত হয়েছিল, তারা 7টা অনুমোদন দিয়েছিল, এখন আবার দেখছি একটা বাড়ছে। এবার একটু ব্যাখ্যা যদি করতেন। আমি ঠিক ওটা জানি না। আর আজকে আমরা এই ক্যানাডিয়ান শারিয়া কোর্ট নিয়ে বরং কথা বলি। আর একটা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একটা শেষ প্রশ্ন আমার। বেশিরভাগ ভালো আইন যদি শরিয়াতে, আপনি বলছেন বেশিরভাগ আইন ভালো, তাহলে এই বেশিরভাগ আইন ভালোগুলি শরিয়াত সৃষ্টির আগে কিংবা শরিয়া সৃষ্টির পরে, বা শরিয়া ইসলাম যেখানে কখনোই পৌঁছেনি সেখানে তো আইনগুলি ছিল, এর চেয়ে ভালো ছিল, তাহলে আপনি ইসলামের উপর কেন আমাদেরকে ভিত্তি করে থাকতে হবে, মানবতার উপরে না কেন? ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে যার অবস্থান ঠিক করবে। আর হ্যাঁ, সব ভালো আইন থাকবে না কেন? হাম্মুরাবি ইসলামের 1,500 বছর আগের রাজা, তার আইনগুলোর আমি উদ্ধৃতি দিয়েছি আমার বইতে। বিউটিফুল ল, এত হিউম্যান ল, চিন্তা করা যায় না। আমি দু একটা উদাহরণ দিই, তাহলেই বুঝবেন। উনার স্ট্যাচু রাখা আছে আমেরিকার সুপ্রিম কোর্টে। কোন লোকের বউ যদি তাকে একটা সন্তান উপহার দিতে পারে, তাহলে সে দ্বিতীয় বিবাহ করিতে পারিবে না। বিউটিফুল। দ্বিতীয় আইন, যদি স্ত্রী বন্ধা হয়, তার বাচ্চা হবে না এরকম হয়, তাহলে এই স্বামী আরেকটা বিয়ে করতে পারবে, কিন্তু মর্যাদার দিক দিয়ে আগের স্ত্রী উঁচু স্থানে থাকবে এবং সে বাড়িতেই থাকবে। দিস আর বিউটিফুল লস। কাজেই ইসলাম থেকেই ভালো ল আসতে হবে, যে কোনো খাত থেকে ভালো ল আসতে হবে। ক্যানাডার ল অনেক ভালো। এটা তো কোনো পাদ্রী রাবাই কোনো গির্জাতে চার্চে বানায়নি। এটা আমাদের আইনজ্ঞরা, আইন যারা পড়েছেন তারা বানিয়েছেন, সংসদে বানিয়েছেন। তো আমার মনে হয় হ্যাঁ, এখন ইয়ে করি, র্যাপ আপ করি। একটা কথা একটু মানে স্মৃতি, তো স্মৃতি, আমার এখানে যখন হুমকিটা পাই আমি, একেবারে মানে প্রচন্ড হুমকি, এবং অনেক, তখন অফিসার যখন আমার কাছে এসেছিলেন, আমার বাসায় আলাপ করছিলেন, তখন উনি বলেছিলেন যে দেখো, এই পরিস্থিতি, কোন ধর্মের ভিতর থেকে সন্ত্রাস উঠে আসবে, কাউকে খুন করবে, এটা আমাদের জন্য নতুন। কাজে আমরা এখনো ব্রেইনস্টর্মিং করছি যে কি করব না করব। তো তুমি কি সাজেস্ট করো? আমি বললাম এটা আমার জন্যও নতুন, আমার কোনো সাজেশন নাই। হ্যাঁ, তখন উনি বললেন যে আমাদের তো এরকম প্রভিশনও নাই যে আমি তোমাকে সর্বক্ষণ পুলিশ দিয়ে পাহারা দেব, এটা আমাদের আইনে অ্যালাউ করে না। আমি বললাম অ্যালাউ করলেও আমি এটা নিতাম না যে আমার লেজের পেছনে একটা পুলিশ লেগে থাকবে 24 ঘন্টা, আমার প্রাইভেসি থাকবে না। তো আমি এটা কেন বলছি, যে এই পরিস্থিতিটা এই দেশের জন্য নতুন, এটার উপরে এখনো কোনো আইন কানুন বানানো হয়নি, কিন্তু আমরা যে চাপ সৃষ্টি করে সরকারের মাধ্যমে ওই আইনটা বাতিল করতে পেরেছি, ধর্মের কোড যে উচ্ছেদ হয়েছে, এটাকে আমি আমার একটা মানে আমার ব্যক্তিগত সাফল্য, আমার টিম ওয়ার্ক যারা কাজ করেছেন, হোমার গ্রুপ, ক্যানাডিয়ান কাউন্সিল অফ মুসলিম উইমেন, ওনারা দারুণ কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে। দেখি আর অতিথি আছে, তারা প্রশ্ন করুন। আমি একটু মিস্টার জনের কাছে যাব। মিস্টার জন, আজকে আমাদের বিষয় নিশ্চয়ই আপনি জানেন, হাসান মাহমুদ ভাইয়ের একটা লড়াইয়ের গল্প আমরা শুনলাম 1991 থেকে। নিশ্চয়ই হাসান মাহমুদ ভাই ঘটনাটা, একটা দীর্ঘ লড়াইয়ের 2005 দীর্ঘ লড়াইয়ের গল্প। মাহমুদ ভাই লড়েছেন, কানাডার শরিয়া জন্ম হয়েছিল এবং তার মৃত্যু হয়েছে হাসান মাহমুদ ভাইয়ের হাতে। এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন? না, বারবার আপনি এক সেকেন্ড, বারবার আপনি শুধু আমার কথা বলছেন কেন? আমরা একটা টিম, টিমের প্রত্যেকেই কাজ করছে। আমরা সবাই টিম, এখানেও সবাই টিম, আপনি কিন্তু আমাদের টিম লিডার। আচ্ছা ঠিক আছে। জি জন,
আচ্ছা, হাসান মাহমুদ ভাই, আপনার চমৎকার একটা শুনলাম আমি আপনার প্রেজেন্টেশন। এর আগে আপনি আরো 3টা লাইভ করেছিলেন মনে হয় শরিয়া আইনের উপরে এবং ধর্মভিত্তিক রাষ্ট্রের উপরে। আমি প্রতিটাই সম্পূর্ণরূপে দেখছি, মানে রিয়েলি মানে খুবই সুন্দর। এবং এরকম শরিয়া আইনের উপর এত সুন্দর প্রেজেন্টেশন, আমি এত ডিটেলস আমি এর আগে কখনো শুনিনি বা দেখি নাই। কারণ আমরা দেখছি যে ধর্মগুলো অনেক কিছুই হাইড করে। তো যাই হোক, ব্যাপারটা সেটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো, আমি রিসেন্টলি জানতে পারছি যে ইউরোপের অনেক দেশে শরিয়া আইন আছে। তো প্রথম প্রশ্ন, যে দুটা প্যারালাল ল একটা সেকুলার দেশে কিভাবে প্র্যাকটিস করা যায়, এটা প্রথম প্রশ্ন। মানে কিভাবে করছে তারা, ব্যাপারটা আমার কাছে খুবই কনফিউজিং মনে হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইসব ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে সেকুলার ল আছে, সেখানে কি কোনো শরিয়া আইন ওই ডেথ পেনাল্টি, তারপর হাত কাটা, তারপরে পাথর মেরে হত্যা, এরকম কোনো পানিশমেন্ট দিতে পারে কি পারে না? থ্যাংক ইউ সো মাচ। এই দুটো আমার প্রশ্ন। ইউরোপে শুধু একটা দেশেই এখন ফর্মাল আইন সিদ্ধ সারিয়া কোর্ট আছে, অ্যাবাউট 100, সেটা হচ্ছে ইংল্যান্ড। ওরা ওদের আইনের মধ্যে একটা কোথাতে একটা ফাঁক বের করতে পেরেছিল এবং সেই ফাঁকের ওইটাকে ইউটিলাইজ করে ওরা সারিয়া কোর্ট স্থাপন করেছে। প্রথমে ছিল 85টা, এখন বোধহয় 100টার কাছাকাছি। তো এটার উপর আপনি চ্যানেল 4-এর ইনভেস্টিগেশনাল রিপোর্ট আছে যে ওখানে কি অত্যাচারটা হয়। চ্যানেল 4-এর সাংবাদিক গোপন ক্যামেরা নিয়ে পুরো ডকুমেন্টারি করেছে, এটা আপনি পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে যে ইংল্যান্ডে কোনো রিটেন কনস্টিটিউশন নাই। তো পৃথিবীর এই একটা আশ্চর্য দেশ, পুরো পশ্চিমা বিশ্বে উন্নত দেশ, ওর কোনো রিটেন কনস্টিটিউশন নাই। ওটা শুধু শুভ বুদ্ধির উপর চলছে। ওখানে একটা কোনো আইন চেঞ্জ করা পার্লামেন্টের পক্ষে অত্যন্ত জটিল। ওখানকার হাউস অফ লর্ডস, সেখানকার মানে ওখান থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করা হয়েছিল, মুসলিম ক্যানাডিয়ান কংগ্রেসকে না, তখন আমি অন্য সংগঠনে ছিলাম, মুসলিম ফেসিং টুমরো। তো আমাদের সাথে ব্যারোনেস বলে, ব্যারোনেস কক, উনি এসেছিলেন। ব্যারোনেস কক কি নামটা আমি ভুলে গেছি। তো ব্যারোনেস, উনি হাউস অফ লর্ডস এর মেম্বার, এখানে এসেছিলেন। তাকে আমার সারিয়া মুভির ডকুমেন্ট গুলো দেওয়া হয়েছে, উনি দেখেছেন। কিন্তু জানি না, ওনাদের পক্ষে কিছু করা খুব কঠিন, খুব কঠিন। আরেকটা এক্সাম্পল দেই আপনাকে। ইয়েতে কাজাখস্তানের রাজধানী অলমিতি, ওখানে একটা কনফারেন্স ছিল। সেই কনফারেন্সে আমার সাথে দেখা হয়েছিল লন্ডনের সারিয়া কোর্টের একজন জাজ, উনিও ইনভাইটেড ছিলেন অ্যাজ এ স্পিকার। তো ওনার সাথে পরে আমি আলাপ করেছিলাম যে দেখো, তোমরা যে বিচার আচার করো, তো মেয়েরা যখন, আমি একটু সময় নেব কেননা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো ফর পিপল। আমি চাই যে সবাই শুনুক, সারিয়াতে যারা বিশ্বাস করে তারাও শুনুক, যে তোমরা তোমাদের কেসের বেশিরভাগ তালাকের দরখাস্ত পুরুষরা করে না, মেয়েরা করে। ওর যা পুরুষও করে, মেয়েও করে। তো মেয়েদের ক্ষেত্রে বিধান আর পুরুষের ক্ষেত্রে বিধান কি সেম? বলছে না, সেম না। পুরুষ ইচ্ছা করলেই তালাক দিতে পারে, তালাক 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 বললেই হলো। আমরা পুরুষকে বোঝানোর চেষ্টা করি, দেখেন কারণ। তো মেয়েদের ক্ষেত্রে কি, আমি তো জানি, হ্যাঁ, বলছে মেয়েদের ক্ষেত্রে খোলা ল আছে। খোলা ল হচ্ছে যে মেয়েরা আমাদের কাছে কোর্টে অ্যাপ্লাই করবে, আমরা স্বামীর সাথে নেগোশিয়েট করব, এবং স্বামী, আমরা যদি অবভিয়াস কোনো রিজন পাই যে মারপিট, আমরা যদি দেখি মারপিট, কিংবা স্বামী শারীরিকভাবে অক্ষম, কিংবা স্বামী টাকা পয়সা দিচ্ছে না, মেনটেন্স করছে না, এগুলো যদি আমরা প্রুফ পাই, তাহলে আমরা আমাদের থেকেই স্ত্রীর অ্যাপ্লিকেশনটা গ্রহণ করে বিবাহ বিচ্ছেদ করিয়ে দিতে পারি। কিন্তু ওগুলো পাওয়া খুব কঠিন। হ্যাঁ, মারপিটের প্রমাণ বা এই সমস্ত প্রমাণ পাওয়া কঠিন। তখন আমরা স্বামীর সাথে নেগোশিয়েট করি, কেননা স্বামী তালাকটা দিতে হবে। আমি বললাম, এই সমস্ত কেসে স্বামী কি টাকা ধরে না যে আমাকে এত 1000 পাউন্ড দিতে হবে, বাচ্চার কাস্টডি আমি পাবো? ও বলছে হ্যাঁ, এগুলো ধরে। তখন এগুলো খুব কঠিন হয়ে যায়, বছরের পর বছর এগুলো চলতে থাকে। আমি বললাম, তোমার ল্যাপটপে কোরআন হাদিস আছে তো? বলছে হ্যাঁ আছে তো। আমি বললাম, খোলো তো কোরআন, সূরা নিসা আয়াত 19। বলছে আমি তো জানি, আমি হাফেজ। আয়াত 19-এ কি আছে? বলছে আয়াত 19-এ আছে যে তোমরা স্ত্রীদিগকে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের উত্তরাধিকার হবে না। আমি বলছি উত্তরাধিকার মানে কি? দাস দাসী নাকি? বলছে না, দাস দাসী কেন হবে? উত্তরাধিকার মানে বিয়ে। স্ত্রীর রমণীর ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে আটকায় রাখা যাবে না,
বিয়ে করা যাবে না। আমি আচ্ছা, এখন সহিহ বুখারী খুলো। ওকে, খুললো। আমি 7 ভলিউম 7 খুললো। আমি বললাম পড়ো হাদিস, 188 নম্বর হাদিস পড়ো। ওখানে আছে যে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন যে আল্লাহ আমাদিগকে সূরা আল আহজাবে এই আয়াতে আমাদেরকে অধিকার দিয়াছিলেন নবীকে ছাড়িয়া যাইবার। আমি বললাম দেখো, কারো উপর নির্ভর না করে নবীকে ছেড়ে দেওয়ার অধিকার কোরআন দিয়েছিল নবী পত্নীকে। তারা ছেড়ে যাননি, সেটা তাদের ব্যাপার, কিন্তু অধিকার তো দিয়েছিল। বলছে হ্যাঁ তা দিয়েছিল। আমি বললাম এখন পড়ো হাদিস 199 এন্ড পড়ো হাদিস 206। ও যখন পড়ছে আমি তখন চুপ করে তাকিয়ে আছি। আমি জানি লোকটা ভালো, আসলে লোকটার বিবেক আছে। একটা হাদিসে আছে যে জামিলা এসে নবীজিকে বললো যে আমার স্বামী ভালো মানুষ। হ্যাঁ, চিন্তা করেন, আপনার চিন্তা করেন, স্বামী ভালো মানুষ, কিন্তু আমার ইচ্ছে করে না ওর সাথে ঘর করতে। তখন উনি বললেন যে তুমি কি ওই দেনমোহর হিসাবে একটা বাগান দিয়েছিল, ওটা ফিরিয়ে দিবা? জামিলা বললো হ্যাঁ দিব। বলছে ঠিক আছে যাও, ডান। এই হচ্ছে নারীর অধিকার। আরেকটা যেটা লাস্ট হাদিস, সেটার আরো ভয়াবহ, মানে শক্তিশালী। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এখন আমার চোখে ভাসে যে বরিরা যাচ্ছে আর তার স্বামী মুগিস বরিরা পেছনে পেছনে ছুটছে কাঁদতে কাঁদতে। এত কাঁদছে যে ওখানে লেখা আছে যে হিজ বিয়ার্ড ওয়াজ ওয়েট বাই হিজ টিয়ার্স, তার অশ্রুতে তার দাড়ি ভিজে যাচ্ছে। তখন রাসূল বললেন যে তোমার কি দেখে আশ্চর্য মনে হয় না যে মুগিস বরিরাকে এত ভালোবাসে, কিন্তু বরিরা মুগিসকে পাত্তাই দেয় না। তখন প্রফেট বরিরাকে বললেন, এ বরিরা তুমি কেন মুগিসের সাথে কন্টিনিউ করো না বিবাহ সংসার? তখন বরিরা বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনি আমাকে আদেশ করছেন? তাহলে আমার কোনো চয়েস নেই, আপনি যা বলবেন আমাকে তা করতে হবে, নাকি আপনি সুপারিশ করছেন? তখন প্রফেট বললেন না, আমি ইয়ে করছি না, তোমার কাছে রুলিং দিচ্ছি না, আমি সুপারিশ করছি, এটা আমার ইচ্ছে যে তুমি সংসার করো। বরিরা বলছে নো, আমি করব না। আপনারা অনেক জায়গায় এটা পাবেন, ওই মুঈনুদ্দিন খানের কোরআনেও পাবেন যে প্রফেট বরিরার ইচ্ছা মতো তাহাকে থাকিতে দিলেন। তো বিচারককে আমি বললাম যে এই যে একটা মানে অ্যাবসলিউট রাইট কোরআনেও দিয়েছে, হাদিসেও দিয়েছে, তো তোমরা এটা মানো না কেন? ও বলছে যে ব্রাদার আমি ঠিক আছে, আমি লন্ডনে গিয়ে আমি আলাপ করব। তখন আমি লাস্ট কথাটা বললাম, দেখো ইজিপ্টের গভর্নমেন্ট এই হাদিসে এবং এই আয়াতের ভিত্তিতে আইন পাশ করেছে যে কোনো মহিলা যদি দেনমোহর ফিরিয়ে দিয়ে অ্যাপ্লাই করে ডিভোর্সেস, ডান, নো কোশ্চেন আস্কড। তোমরা এটাও ওখানে গিয়ে তুমি দেখো কিছু করতে পারো কিনা। বললো যে আমি দেখবো, কিন্তু আমি জানি কি জানেন, ওরা পারবে না, কেননা ওটা ওদের পেশা। এবং উনি এই বিচারক যদি এটা নিয়ে দাঁড়িয়ে যান তো অন্য সব ইমাম এই বিচারককে মুরতাদ ঘোষণা করে দেবে হয়তো। আমি ঠাট্টাই করছি, কিন্তু পারবে না। বাট এনিওয়ে আমি তো তাকে কিছু একটা গুড ওয়ে তো দেখাতে পারলাম। ওভার টু ইউ। হাসানুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর আলোচনা। আরেকটা জিনিস আমি দেখলাম যে আপনার সুইডেনেও কিছু পর্যায়ে শরিয়া আইন চালু আছে, ইন্টারনেট থেকে দেখলাম। তো আমার কোশ্চেনটা ছিল যে শরিয়া আইন যেসব দেশে চালু আছে তারা কি কোনো ক্যাপিটাল পানিশমেন্ট দিতে পারে কিনা, হাত কাটতে পারে কিনা? প্রশ্নই ওঠে না। না দেখেন, এক ইংল্যান্ড ছাড়া আর কোনো দেশে ফর্মাল শারিয়া কোর্ট আছে বলে আমি জানি না। ইনফর্মাল থাকতেই পারে, হ্যাঁ। তো সেগুলোর রুলিং এর মধ্যে পাশ্চাত্য জগতে ওই হাত কাটা, মুরতাদ হত্যা, এগুলোতে প্রশ্নই ওঠে না। আর আরেকটা হ্যাঁ মনে পড়লো, জার্মানি এবং ফ্রান্সের দেশের আইনে কিছু কিছু শারিয়া আইনের এলিমেন্ট ঢোকানো আছে। তো এই মুহূর্তে আমার সুস্পষ্ট মনে নাই, কাজে আমি উদাহরণ দেব না, কিন্তু কিছু শারিয়া এলিমেন্ট দেশের আইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা আমি এই পর্যন্ত বলতে পারি উইথ কনফিডেন্স। থ্যাংক ইউ সো মাচ। আমার আর কোনো প্রশ্ন নেই আজকে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় এখন আমরা র‍্যাপ আপ করে দিতে পারি। হ্যাঁ, র‍্যাপ আপ করবো। আর একজন অতিথি আছেন আমাদের, মিস্ট্রিয়াস, একটু তার কথা শুনবো। আর একটা প্রশ্ন ছিল, আমি সেটা আর যাবো না আপনার সাথে, জাস্ট মিস্ট্রিয়াসের একটা প্রশ্ন নিব। মাহমুদ ভাই, মিস্ট্রিয়াস।
হ্যাঁ, ধন্যবাদ মোমেন ভাই। হাসান মাহমুদ স্যারের সাথে আসলে আজকে কথা বলতে পেরে অনেক ভালো লাগতেছে। আমার খুব ইচ্ছা ছিল যে ওনার সাথে কোনো একদিন হয়তো বা কথা বলবো। আমার একটা প্রশ্ন মনের মধ্যে জমে আছে, সেটা হচ্ছে যে হাসান মাহমুদ স্যার, আপনি যে কাজটা করেছিলেন কানাডায়, এরকম যদি বাংলাদেশে হয় তাহলে কিরকম, মানে কিভাবে আমরা রিকভার করতে পারি? যদি, যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই শরিয়া আইনের দিকে ঝুঁকে যাচ্ছে, যদি এরকম হয়ে যায় তাহলে আমরা এটাকে কিভাবে আমরা রিকভার করতে পারবো? এখন আপনি যে কানাডায় যেভাবে করেছেন সেভাবে তো আসলে কানাডায় সম্ভব, কারণ কানাডা তো একটা সভ্য দেশ, আমাদের তো বাংলাদেশ সভ্য দেশ না। তো সেক্ষেত্রে যদি এরকম হয়ে যায় তাহলে আমরা কিভাবে রিকভার করতে পারবো স্যার, একটু যদি বলতেন। এটা খুবই খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। আমি শুধু এই পর্যন্তই বলতে পারি যে গৃহযুদ্ধ লেগে যাবে। আর একটা রিকোয়েস্ট করব, আমার একটা নিবন্ধ পড়তে, সেটাতে সমস্যাটার ভয়াবহতা, এটা যে কত গভীরে প্রথিত এটার শিকড়, সেটা বোঝা যাবে। আপনারা একটু খেয়াল করে শুনবেন। বাংলাদেশের শারিয়াকরণ ড্যাশ সুদে ও আসলে গুনতে হবে কি দেনা। এই আর্টিকেলটা ইন্টারনেটে আছে, বিডি নিউজে প্রকাশিত হয়েছিল। বাংলাদেশের শারিয়াকরণ সুদে ও আসলে গুনতে হবে কি দেনা, সেটাতে আমি এই আমাদের সমাজের শারিয়াকরণ যে কিভাবে হচ্ছে এবং কি স্পিডে হচ্ছে, কি পদ্ধতিতে হচ্ছে, কি পর্যায়ে হচ্ছে, সেটা আমি বিস্তারিত ওখানে দেখিয়েছি। সেটা তো 5 বছর না 3 বছর আগের কথা। বাই টুডে এটা আরো, সমস্যাটা আরো জটিল হচ্ছে। যদি এটাকে ঠেকানো না হয় তাহলে আমাদের আরেকটা গৃহযুদ্ধ, আমি খুবই আশঙ্কা করছি যে এটা লেগে যেতে পারে। মিস্ট্রিয়াস, আপনার আর কি কোনো প্রশ্ন আছে? না, ওরকম আর কোনো প্রশ্ন নাই। মানে আমার এই বিষয়টাই সবসময় মাথায় খেলে, তো কারণ যেহেতু আমরা বাংলাদেশে আছি, আর বাংলাদেশ তো সভ্য দেশ না, কারণ আর বাংলাদেশের মানুষ তো মানে ধর্মভিত্তিক একটা মানে কান্ট্রি, তো এই কারণেই আমি স্যারকে এভাবে জিজ্ঞাসা করলাম। যেমন স্যার কানাডাতে যেটা পেরেছে সেটা কিন্তু বাংলাদেশে ভাবে এত অল্প সময়ে এটাকে রিকভার করা সম্ভব না। এটা কিন্তু আমরা দেশের সিচুয়েশন অনুযায়ী আমরা বুঝতেছি, এটা একদম একটা বাস্তব কথা। আহ, সেটাই। না, আর কোনো কোশ্চেন নাই স্যারের কাছে। হ্যাঁ, এটাই একটু মনের মধ্যে কোশ্চেনটা জমেছিল তো। হ্যাঁ, যুদ্ধটা আমাদের বড়, সেটা আমরা বুঝছি, এবং আমাদের প্ল্যাটফর্মটাও একটু আমাদের প্রতিকূলে, মানে অনুকূলে নেই। এটা হাসান মাহমুদ ভাই আরও খুব বাইরে থাকলে উনি খুব ভালোভাবে উপলব্ধি করেন, যেহেতু উনি আসলে এই রিজিয়নের মানুষ, এবং এই ভয়টা উনিও পান সবসময়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কথার মধ্যে এসে গেল মাহমুদ ভাই, সেটা হচ্ছে ইংল্যান্ডের মধ্যে দেশে এই শরিয়ার এলিমেন্ট ঢুকলো, কিন্তু কি করে ঢুকলো, যেটাকে এখন বের করা কষ্টকর। বের করা এরকম একটা সভ্য দেশ থেকে একটা আইনের সংশোধন তো কঠিন, কিন্তু এটা ঢুকলো কি করে, এটা হয়তো আপনিও জানেন না, কোনো একভাবে ফাঁকে ঢুকে গেছে। না, ওদের আইনের মধ্যে একটা ফাঁক ছিল, আচ্ছা, যেটা ওরা খুঁজে খুঁজে বের করেছে, করে ওই দিক দিয়ে তারা সারিয়া কোর্ট প্রতিষ্ঠা করেছে। আপনি ওটা যদি দেখেন, যে চ্যানেল 4 এর যে ইনসাইড দ্য সারিয়া কোর্ট বোধহয় ওটার নাম। আমি একটা লাস্ট রিকোয়েস্ট করতে পারি আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। এই বইটা ফ্রি পাওয়া যায়, ছড়িয়ে দেবেন। স্পেশালি এই বইয়ের একটা চ্যাপ্টার আমি ইনবক্স করে দেব। জি, সেটা হচ্ছে সারিয়া আইনের উদাহরণ। এই অধ্যায়ে আমি গোটা 40-50টা বোধহয় সারিয়া আইনের উদাহরণ দিয়েছি। আমার ধারণা, আমার বিশ্বাস যে বাংলাদেশের সারিয়া পন্থীরা যারা আছে, জঙ্গিরা যারা মানুষ খুন করছে সারিয়া প্রতিষ্ঠা করার জন্য, তারা যদি এই আইনগুলো পড়ে তাহলে ওরা এই 10 জনের মধ্যে 8 জনই ফিরে আসবে। ওরা বুঝতে পারবে যে এই সমস্ত আইন দিয়ে চলতে পারে না। তো এই লিঙ্কটা আপনারা প্লিজ একটু ছড়িয়ে দেবেন। পুরো বই না, এটা শুধু ওই অধ্যায়টা। এটা কত পেজ হতে পারে মাহমুদ ভাই? এই 2-2.5 পৃষ্ঠা, ম্যাক্সিমাম 2 পৃষ্ঠা। তাহলে জি, আপনি একটু যদি আমাকে দেন তাহলে আমি চেষ্টা করবো এটাকে প্রিন্ট করতে, বা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া একটু আনার জন্য, বা এটাকে ছেপে আমরা। না, ওটার লিঙ্ক শুনেন মোমেন ভাই, এখানে আরেকটা কাজ করা যায়। জি, সেটা হচ্ছে যে আপনার স্যার যেই চ্যাপ্টারের কথা বলতেছে ওটা না একটা লাইভও করা যায়, এবং এই লাইভটা ছড়াই দেওয়া যায়, সাথে এটা মানে আর্টিকেল আকারে পেজে পোস্ট করে দেওয়া যায়, দিয়ে এটা বুস্ট করে দিয়ে ছড়াই দেওয়া যেতে পারে। স্যার, আপনি আচ্ছা কি মনে করেন? মাহমুদ ভাই একটু আগে ইগুলো দিক, আমি একটু দেখি, তারপর মাহমুদ ভাইয়ের সাথে কথা বলবো প্রয়োজনে। আমি বলতে চাই যে জি। একজন
আমি তাকে চিনিও না, কিন্তু সে আমাকে হেল্প করেছে। সে পুরো বইটাকে হ্যাঁ এমন একটা ভার্সন করেছে যে যে কোনো চ্যাপ্টারের উপর নামের উপর ক্লিক করলে মোবাইলেই সেই চ্যাপ্টারটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এ করা যায়, আমি ওটা করতে পারি। জি জি জি। না, ওটা করা আছে অলরেডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো আমি ওই শারিয়া আইনের উদাহরণ লিঙ্কটা এই এখানে পোস্ট করে দেব। জি এই লিঙ্কটা ক্লিক করলেই ওই শারিয়া আইনের উদাহরণ সবগুলো চলে আসবে, শুধু আপনি বাহ আইনগুলো পড়ে যাবেন। বাহ, ফাইন ফাইন। হ্যাঁ, শুধু স্যার, এখানে আমার একটা ছোট্ট একটা অভিমত ছিল, সেটা হচ্ছে যে ওই চ্যাপ্টার নিয়ে আমরা আরেকটা লাইভও করা যেতে পারে, যেটাতে অনেক ভালোভাবে এই বিষয়টা আমরা মানে স্ক্রিনে দেখাইলাম এবং আমরা বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম। এটাও একটা ভালো কাজ হতে পারে স্যার। হ্যাঁ, এটা ওটা আমরা রুটিনে রাখবো। এখন হাসান মাহমুদ ভাই হচ্ছে খুব বেশি ব্যস্ত মানুষ, আমাদের সামনে অনেক কাজ। কারণ মাহমুদ ভাইয়ের মূল যে টার্গেটটা নিয়ে উনি গোল করছেন সেটা হচ্ছে ইসলামে অধিকার এবং নারীর অধিকার। এই মূল দুটো সাবজেক্ট নিয়ে উনি কাজ করছে। ইসলামে তো অনেক বিষয়, এই দুইটা বিষয় নিয়ে ওনাকে অনেক কথা বলতে হবে, এবং ওনার অনেক বয়স হয়ে গেছে অলরেডি। এখন এত কথা উনি বলাটা ওনার জন্য আমাকে দিয়ে বলানো আমার খুব কষ্ট লাগে। হাসান মাহমুদ ভাইয়ের মতো এই বয়সে আমি কথাই বলতে পারবো কিনা আই ডোন্ট নো, উনি তারপরও কথা বলে যাচ্ছেন এবং নিরবধি কথা বলে যাচ্ছেন। আমি তারপরও মাহমুদ ভাই যদি সময় দেন আমরা ওই বিষয়টা নিয়েও লাইভ করবো আশা করি। জি মাহমুদ ভাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আই বিলিভ ইন রেজাল্ট। যদি রেজাল্টে না আনতে পারলাম তাহলে কিছুতেই কিছু আসে যায় না। ঠিক। শুধু এই লিঙ্কটা, শারিয়া আইনের উদাহরণ আমি দেব, এই লিঙ্কটা যদি আপনারা ছড়িয়ে দেন, আমার বিশ্বাস অনেক লোকের চোখ খুলে যাবে। অ্যাকচুয়ালি খুলেছে। স্যার, স্যার আমি একটা কি বলতে পারি? হ্যাঁ, কি? সেটা হচ্ছে যে আপনি যেই চ্যাপ্টার নিয়ে কথা বলতেছেন, এই চ্যাপ্টার দিয়ে একটা ভিডিও বানানো হোক। যে ভিডিওটা বানায়ে আপনার মনে করেন যে পেজে বা হচ্ছে ইউটিউবে পোস্ট করে বুস্ট করে দিলেও মনে হয় ভালো হতো। তাহলে বিউটিফুল, অনেকের কাছে যাইতো, সেটা হয়তো বা দেখতে পাইতো। এটা বিউটিফুল। আপনি আপনারা করেন ভিডিওতে, শুধু ওই চ্যাপ্টারটা পড়লেই হবে, একটা হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, সেটাই স্যার, হ্যাঁ, সেটাই আর স্যার। যখন পড়বেন তখন এই হানাফি ল বুকের কভার পিকচারটা, শাফি ল বুক, এই শারিয়া কোড, সরি কোড বলছি, শারিয়া বইয়ের যে প্রচ্ছদ কভার আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। ওইটা বলার মাঝে মাঝে যদি বইয়ের প্রচ্ছদটা আসে তাহলে আরো জীবন্ত। জি, তাহলে হাসান মাহমুদ ভাই আমরা আজকে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আপনার শেষ কথাটুকু শুনবো। আমার লাস্ট একটা বাক্য আছে। জি যারা শারিয়া পন্থী, ইসলামী রাষ্ট্র চান তাদের প্রতি, যারা চান না তাদের প্রতি, সবার প্রতি, যে শারিয়া আইন না পড়ে আপনারা সমর্থনও করবেন না, বিরোধিতাও করবেন না। সমর্থন করতে গেলে শারিয়া আইনগুলো পড়ে আসুন। মোটা মোটা বই পড়লে তো ভালো, না পড়লে অ্যাটলিস্ট আমার বইটার মধ্যে কিছু চ্যাপ্টার দেওয়া আছে, অনেক আইনের উদাহরণ দেওয়া আছে। আর আজকাল এগুলো বই তো ইন্টারনেটে ফ্রি পাওয়া যায়, আমাকে তো কিনতে হয়েছে। তো এগুলো আপনারা শারিয়া আইনটা পড়ুন, ব্যাস, আর কিছু না। সরি, আইনগুলো, শারিয়া আইনগুলো অথেন্টিক বই থেকে পড়ুন। আমার এই চ্যাপ্টারটা শারিয়া আইনের উদাহরণ, এটা পড়ুন, এবং আইনে বিরোধ ওইটাও পড়ুন। তাহলে দেখবেন যে এক শারিয়া আইনের সাথে আরেক শারিয়া আইনের একই ব্যাপারে এত বেশি বিরোধ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি মাহমুদ ভাই, আপনি ভালো থাকবেন, আমরাও লাইভটা শেষ করে দিব। গত কালকে আমাদের ধন্যবাদ আপনাকে। মাহমুদ ভাই, গত কালকে আমাদের সায়ন একটা কবিতা লিখছেন আমাদের মুশতাক ভাইয়ের মৃত্যুর উদ্দেশ্যে। আমরা এটি শুনে 5 মিনিটের, আমরা এটি শুনে আমাদের লাইভটা শেষ করে দিব। আচ্ছা, ধন্যবাদ। সবাইকে ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আরে সায়ান, কবিতা আরে পড়তে এলাম। কেমন আছো? মনে মুশতাক আহমেদের জন্য। এটা রেকর্ডেড লাইভ। ও আচ্ছা, মাহমুদ ভাই, আপনারা জানেন ওকে আমি চিনি। সেগুলো বলছি। হ্যাঁ, প্রথমে আমাদের বন্ধু। কবিতাটি পাঠ করছি, এটি আমার প্রতিবাদ। কবিতাটির শিরোনাম কারাগারে পচে গলে মরল লেখক, মুশতাক আহমেদের জন্য। শরীরে পাবে না কোনো আঘাতের ছাপ, মৃত্যুটা নাকি তার স্বাভাবিক ছিল। চিকিৎসকের রায়ে, মৃত্যু সনদে সেই কথা স্পষ্টই তারা বলে দিল। কারাগারে পচে গলে মরল লেখক, সাজিয়ে পাঠানো হলো মৃতদেহ তার। কারাগারে ছিল নাকি জামাই আদরে, উপচে পড়তো নাকি মানবাধিকার। যদিও জামিন তার হয়েছে নাকচ,
ভালো করে মনে নেই, কে জানে কবার, এবং মৃত্যু তার ছিল স্বাভাবিক, এ কথাই মেনে নিতে হবে যে সবার। এখানে সাহস যদি করে ফেলো কেউ, এখানে সাহস যদি করেছ ভাবার, তারপর গুম খুন যাহা কিছু হোক, কারোর সুযোগ নেই অবাক হবার। এখানে সাহস যদি করে ফেলো কেউ, এখানে সাহস যদি করেছ ভাবার, তারপর গুম খুন যাই কিছু হোক, কারোর সুযোগ নেই অবাক হবার। একদিন যারা তাকে ধরে নিয়ে গেল, ছিল না তো তারা কেউ পাক হানাদার। একদিন যারা তাকে ধরে নিয়ে গেল, ছিল না তো তারা দুই মুখী রাজাকার। একদিন যারা তাকে ধরে নিয়ে গেল, রয়েছে তাদেরই হাতে রাষ্ট্রের ভার। সবকিছু দেখে তবু ছিল চুপচাপ, চারিপাশে সৈনিক যত চেতনার। যদিও স্বাধীন দেশ তুমি আর আমি, 16ই ডিসেম্বরে সাজিয়ার গুজি, 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ, মুজিবের ভাষণেই স্বাধীনতা খুঁজি। যদিও স্বাধীন দেশ তুমি আর আমি, 16ই ডিসেম্বরে সাজিয়ার গুজি, 21শে ফেব্রুয়ারি 26শে মার্চ, মুজিবের ভাষণেই স্বাধীনতা খুঁজি। এই তো আমার দেশ, স্বাধীনতা তার, প্রাণে বেঁচে যাবে তুমি যদি থাকো চুপ। এই তো আমার দেশ, স্বাধীনতা তার, প্রাণে বেঁচে যাবে তুমি যদি থাকো চুপ। মুজিবের পরিবার, মুজিবের দেশ আর মুজিবের কন্যার দেখা হলো রূপ। এই তো আমার দেশ, স্বাধীনতা তার, প্রাণে বেঁচে যাবে তুমি যদি থাকো চুপ। মুজিবের পরিবার, মুজিবের দেশ আর মুজিবের কন্যার দেখা হলো রূপ। এই কবিতাটি একজন লেখক হিসেবে, আমি কবিতা লিখি, আমি গান গাই, আমি প্রকাশ করি, আমার অনেক ভাবনা আছে এবং আমি আমার দেশকে ভালোবাসি, বাংলাদেশকে আমি ভালোবাসি। আমার একটা গর্বের ইতিহাস আছে। বাংলাদেশের তারিখগুলো আমার কাছে অনেক কিছু, আমার কাছে এর অনেক মূল্য আছে। আমি বাংলাদেশের মালিক বলেই নিজেকে মনে করি। তো আমি মনে করি যে আমরা যারা আমাদের মত প্রকাশ করতে চাইছি, সেরকম জায়গা থেকে আমরা ভীত হয়ে আছি এবং আমাদের প্রত্যেকেরই নিজেদের মালিকানাটা দাবি করার খুবই প্রয়োজন। কেননা এটা ভীষণ ঘরের কাছে চলে এসছে। মোশতাক আহমেদ একজন লেখক ছিলেন, উনি কুমির চাষের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশে। উনি একজন হাসি খুশি, হাসি ঠাট্টার কৌতুক করা সাধারণ মানুষ ছিলেন। উনি ফেসবুকে অনেক কিছু শেয়ার করতেন এবং দেশকে ভালোবাসতেন যতদূর বুঝি, এবং মনে করতেন যে বাংলাদেশের যারা দায়িত্ব নিয়েছে তাদের সমালোচনা করা যায়। আমরা নাগরিকেরা প্রত্যেকেই সেই কথা ভাবি। আমি বিশ্বাস করি এটা আমাদের অধিকার। এখানে যদি আমি যদি আমার দেশনেত্রীর সমালোচনা করতে না পারি তার কাজের, কেননা এটা তো আমার দেশ, দিনের শেষে সংবিধান তো বলেছে যে জনগণই সর্বময় ক্ষমতার মালিক। আমি তো বুঝতে পারছি না, আমরা কিছুই বুঝতে পারছি না যে আমরা কেন এত ভীত হয়ে বেঁচে থাকতে কেন হবে, আর এইভাবে কেন মোশতাক আহমেদের মতো মানুষকে মরে যেতে হবে। আর এই ধরনের কাজ যারা করছেন, সেখানে আমরা এর প্রতিবাদ পর্যন্ত করতে ভয় পাচ্ছি। আমরা একটা কবিতা শেয়ার করতে ভয় পাই, আমরা একটা ছবি শেয়ার করতে ভয় পাই, আমরা কার্টুন আঁকতে ভয় পাই, আমরা একটা লেখা লিখতে ভয় পাই। এটা কেমন কথা? এটা কি করে হয়? অভিজিৎ হত্যার 6 বছর হয়েছে আজকে 26শে ফেব্রুয়ারি। আপনারা তারিখটি জানেন। এরকম একটি দিনে আবার একটি প্রতিবাদ নিয়ে এলাম। অভিজিতের নাম আসবে বারবার, কেননা আমাদের দেশ, আমরা মনে করি আমাদের দেশে মুক্ত চিন্তার একটা স্রোত রয়েছে এবং সাময়িকভাবে এই স্রোত খানিকটা হয়তোবা ব্যাহত হচ্ছে, কিন্তু আমাদের সত্যিকারের মাটির ভেতরে যে বীজ আছে সেটা হলো মুক্ত চিন্তার বীজ। এবং আমি মনে করি, বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ সেটাকে আবার দাবি করবে। আর আরেকটি ব্যাপার হলো, প্রতিবাদ করুন, কেননা ভীষণ ঘরের কাছে চলে এসেছে এই বিষয়গুলো। যেখানে যে অন্যায়গুলো হচ্ছে না, আপনারা ডিমান্ড করুন, আপনারা দাবি করুন যে আমাদেরকে জবাবদিহি করতে হবে যারা দায়িত্বগুলোর সঙ্গে জড়িয়ে আছে। আমরা এর জবাব চাই যে কেন হচ্ছে এগুলো, আমরা এর তদন্ত চাই, বিচার চাই, কিশোরের মুক্তি চাই, কার্টুনিস্ট কিশোরের মুক্তি চাই,
কাজলকে অনেক দিন ধরে আটকে রেখেছিল। অনেক সময় গুম হয়ে থাকে মানুষ, এবং আমরা সেই জায়গাগুলো ধরতে পারি না যে কিছু সময়ের জন্য তারা অ্যারেস্ট হয়ে যান, অ্যারেস্ট হওয়ার আগের সময়টা তারা আটক থাকেন। মানে একেবারে কি একটা অদ্ভুত একটা অবস্থা, বোঝা যাচ্ছে না যে মানে। আবার এইগুলো নিয়ে কথা বলবো, আমি নিজে লিখি, আমি নিজে লেখালেখি করি, আমার তো ভয় করে, আমার খুব ভয় করে। কিন্তু ভয় করলেও আমি বুঝি যে এই ভয় পেয়ে আমার কিছু হবে না, আমাকে যাই ঘটুক আমাদের কথা বলতেই হবে। এটাই আমার কাজ, কবিতা লেখাই আমার কাজ, আমার মনের ভাব প্রকাশ করাই আমার কাজ। আপনারাও করুন প্লিজ, আপনারাও করুন। যেখানে যেটা অন্যায় দেখবেন সেটার প্রতিবাদ করুন, কেননা চুপ করে থেকে আপনি শেষ পর্যন্ত বাঁচবেন না। অনেক ধন্যবাদ। আর মোশতাক আহমেদের পরিবারের জন্য ভালোবাসা, এবং সকলে প্রতিবাদ করুন। আর কিছু না হোক, মানুষটার বুড়ো বাবা মা আছেন ঘরে, ওনার স্ত্রী ছিলেন, মানুষটি মানসিকভাবে ভারসাম্যহীনতায় ভুগছিলেন এই ঘটনার পরে। কেননা আমরা তো এগুলোর জন্য প্রস্তুত নই। আমরা তো মুক্ত মনে আমাদের মনের কথা বলছি, ভাব প্রকাশ করছি। এজন্য যদি কেউ আমাদেরকে ধরে নিয়ে চলে যায় এবং তারপর যদি আমরা সেটা সহ্য করতে না পেরে মরে যাই, আমাদের পরিবারের ওপর দিয়ে কি যাবে, এইটা ভাবা যায় না, এগুলো ভাবা যাচ্ছে না। ভাবুন, ভাবুন এবং কণ্ঠ খুলুন, আওয়াজ তুলুন। অনেক ধন্যবাদ। মাহমুদ ভাই, তাহলে আমরা আজকের লাইভটি এখানেই শেষ করছি। হ্যাঁ, আমি সায়ানের এইটা আমি আমার ওয়ালে শেয়ার করতে চাই। এটা কোথায় পাবো? আমাকে একটু লিংকটা দিয়ে আমি দেবেন। আপনাকে মেসেজ দিয়ে দেব। আর বললেন তো আপনাদের বন্ধু, ওকে আমার শুভেচ্ছা দেবেন। ও যখন ছোট ছিল তখন টরন্টোতে ছিল। হ্যাঁ, ও চেনে, আমি ওকে চিনি, দেখা হয়েছে, গান শোনা হয়েছে, অনেক স্নেহ করতাম। অনেক ধন্যবাদ হাসান মাহমুদ ভাই। তাহলে আমাদের লাইভটি যারা শুনলেন, আশা করি থেকে অনেক তথ্য আপনারা পেলেন। আগামী লাইভে হাসান মাহমুদ ভাইয়ের সাথে আমাদের আবার দেখা হবে, আপনাদের সবার সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত বেঁচে থাকবো রাজপথে, বিপ্লবে। ধন্যবাদ।